শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউর পর্দায় বৃহস্পতিবারের সন্ধ্যা। আমি খলিলুর রহমান ফয়সাল আপনাদের সাথে চলে এসেছি এই বৃহস্পতিবারের সন্ধ্যায়, এবং আমরা বৃহস্পতিবারের সন্ধ্যায় আড্ডা দিই সৃষ্টিশীল সাংগঠনিক মানুষদের নিয়ে। আজও আমরা পেয়েছি এর ধারাবাহিকতায় দুইজনকে, এবং দুইজন স্পেশাল মানুষ। আসলে ওনারা পেশায় চিকিৎসক, মানুষের জন্য কাজ করেন, মানুষের সেবায় কাজ করেন। ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যানেস্থেসিওলজিস্ট, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ, এবং মোহাম্মদ লুৎফুর রহমান মিলন, সভাপতি সন্ধানী, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ। আপনাদের স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন ডাক্তার মুশফিক ভাই? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি একজন চিকিৎসক এবং বর্তমানে আমি শুনেছি যে সন্ধানীর সাবেক সাধারণ সম্পাদক, এবং বর্তমানে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে আপনি কাজ করছেন, চিকিৎসক হিসেবে মানুষের সেবা করছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনার সাংগঠনিক জীবন যেটা সন্ধানের সাথে আপনি যুক্ত ছিলেন, এখন পেশায় জীবনে এসেছেন, কতটুকু প্রভাব ফেললো? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে শোতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদও জানাচ্ছি। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন যে আমার যে সাংগঠনিক যে দক্ষতা ছিল অথবা যে সংগঠন যে পরিচালনা করেছিলাম, সেই জিনিসগুলো আমাকে আমার পেশাগত জীবনে বা চাকরি জীবনে আমাকে কিভাবে হেল্প করছে। আসলে এটা আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে বলি, যেমন প্রথম হচ্ছে সবার সাথে আমরা মিশে যেতে পারি। ধরেন আমি সিলেটে আছি 2017 সাল থেকে চাকরি সুবাদে আর কি, আগে তো স্টুডেন্ট ছিলাম। দুইটার ডিফারেন্স যদি করি আমরা, তখন যখন আমরা সংগঠন করতাম তখন আমাদের সবার সাথে যেরকম সম্পর্ক ছিল, আমি যখন পুনরায় 17 সালে জয়েন করলাম তখন পুরানো মানুষ যারা ছিল তারা দেখে বলে যে স্যার আপনি এখন কোথায় আছেন? তখন বললাম আমি আমার নিজের মেডিকেল কলেজে চলে এসেছি। তাদের যে একটা আস্থার জায়গা, কোথায় আছেন? তো আমি বললাম যে আমি অ্যানেস্থেশিয়াতে কাজ করছি, অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে। তো বিভিন্নভাবে তাদেরকে আমি উপকার করার চেষ্টা করেছি, বা সংগঠনের প্রয়োজনে তাদের কাছে অনেক আবেদন করেছি, অনেক ব্লাড কালেকশনের ব্যাপারে তাদের কাছে আবেদন করেছি, বিভিন্ন সংগঠন পরিচালনায় বিভিন্ন কিছু প্রয়োজন হতো, হাসপাতাল কলেজের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সবার সাথেই আমাদের ইন্টারাকশন রাখতে হয় বিভিন্ন প্রয়োজনে। আসলে কাজে দিয়েছে, প্রচুর কাজে দিয়েছে, কারণ হচ্ছে সন্ধানীতে সবার সাথে আমাদের মিলেমিশে কাজ করতে হয়। আপনি সন্ধানীতে যখন কাজ করতেন, মানে আপনার সেশনটা কখন ছিল? আমার সেশন ছিল 2002-03 সেশনে আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম সাধারণ সম্পাদক হিসেবে। এর সন্ধানীতে আমার হাতে খড়ি কিন্তু আরও আগে, সেই 99 সালে যখন আমি প্রথম সিলেট মেডিকেল কলেজে, সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হলাম। আমি প্রথমে ভর্তি হয়েছিলাম, ভর্তি হয়েই সংগঠনটাতে যোগ দিয়েছিলেন? ভর্তি হয়েছিলাম আসলে আমি খুলনা মেডিকেল কলেজে। আমাদের তো অটো মাইগ্রেশনের সিস্টেম থাকে। ফার্স্ট অটো মাইগ্রেশনে আমি সিলেটে চয়েস দিয়েছিলাম কোনো কিছু চিন্তা না করেই, পরের দিকে সিলেটে হয়ে গিয়েছে। একবার অটো মাইগ্রেশন হয়ে গেলে সেটাতে ভর্তি হতেই হয়। তারপর এখানে আসলাম, আসার পর যাদের উৎসাহে সন্ধানীতে যাওয়া, আমার কয়েকজন ব্যাচমেট ছিলেন, ডাক্তার কিশোর, ডাক্তার প্রণব, ডাক্তার আসাদ, ডাক্তার পলাশ। এরা হচ্ছে আমাকে সন্ধানীতে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য, কারণ তারা আমার 1 মাস আগেই সিলেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, তারা রেগুলার সন্ধানীতে যেত। আপনি 1 মাস পরে আসার পর নতুন পরিবেশ, তারা আপনাকে খাওয়াইতে এই সংগঠনে অ্যাড করে নিলেন, তাই তো? ঠিকই বলেছেন। তারপর ওদের মাধ্যমে আমি সন্ধানীতে যেতাম, ওরা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমার সাথে এসে শেয়ার করতো। আজকে আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রামে গিয়েছিলাম, আজকে ব্লাড গ্রুপিং প্রোগ্রামে গিয়েছিলাম, আজকে মোটিভেশন প্রোগ্রামে। আমার এগুলো খুব ভালো লাগতো, কারণ আমি এর আগেও সংগঠন করেছি। যখন আমি এইচএসসি লেভেলে ছিলাম, নটরডেম কলেজে সায়েন্স ক্লাবের সাথে জড়িত ছিলাম, ওখানে বিভিন্ন সায়েন্স ফেয়ার, নটরডেমিয়ান্স। তারপর দেখা যেত, আমি এই কলেজটার সম্পর্কে যেহেতু আসলো, এই কলেজেও শুনলাম যে কলেজ লেভেল থেকে সংগঠনের প্রতি একটা আলাদা চর্চা হয়, যেটা বাংলাদেশের অন্য কোনো কলেজে হয় না, কম হয়। সেখানে আপনি কোন সংগঠনে যুক্ত ছিলেন? সায়েন্স ক্লাব। ওখানে কি করতেন? সায়েন্স ক্লাবের কাজ কি ছিল? সায়েন্স ক্লাবের কাজ ছিল বিভিন্ন সায়েন্স ফেয়ারগুলো হতো আমাদের নটরডেম কলেজে। বিভিন্ন কলেজ থেকে সব পার্টিসিপেন্টরা আসতো। তারপর আমরা আবার বিভিন্ন কলেজে বিভিন্ন প্রোগ্রামে যেতাম। এইভাবে আসলে সায়েন্সটাকে নিয়ে আমরা চর্চা করতাম, বিভিন্ন ধরনের ফেয়ার হতো। মানে মোট কথা হচ্ছে যে ওই সময় সেই যে সায়েন্স ধরেছিলেন, এখনো সায়েন্স নিয়ে আছি। আচ্ছা, আমরা মুশফিক ভাইয়ের কাছে আরো গল্প শুনবো। মিলন,
আপনি কি ডাক্তার হয়ে গিয়েছেন নাকি পড়াশোনা কেন শেষ হয়নি? না ভাই, এখনো হয় নাই আর কি। আমার ফাইনাল পরীক্ষা চলে আর কি। আচ্ছা। দোয়া করবেন যাতে অবশ্যই। excellency প্রাপ্ত সিলেট হয়। এমএজি উসমানী মেডিকেল কলেজে আসলেন অনেক দিন হয়ে গেল, আপনি 4th ইয়ারে আছেন, না, আমি ফাইনালে ফাইনাল ইয়ারে আছেন, Final year। আর এখন বর্তমানে সন্ধানীর প্রেসিডেন্ট। অনেক দিন হয়ে গেল। এই যে একটা চিকিৎসা শাস্ত্র পড়াশোনা অনেক কঠিন, সবাই বলে যে যারা ডাক্তারের পড়াশোনা করে দিন রাত খাটতে হয়, এত খাটাখাটির বাইরেও একটি সংগঠনে যুক্ত হচ্ছেন এবং এই সংগঠনের প্রধান। আপনার গল্পটা কিভাবে? ধন্যবাদ ভাইয়া আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার মনে হয় আর কি ব্যক্তিগতভাবে যে পড়াশুনো সব জায়গায় থাকে আর কি। মেডিকেল বলেন, ভার্সিটি বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, সব জায়গায় থাকে পড়াশোনা, বাট মেডিকেলে একটু বেশি, মানে পরীক্ষা থাকে বেশি, এই জন্য জাস্ট একটু মানে মানসিকতা যাচ্ছে আমি পারবো আর কি। দেখা যায় এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এরকম বিষয় না যে পড়ালেখা বাদ দিয়ে মেডিকেলে পড়ি, বিশাল পড়াশোনা এর বাদ দিয়ে একটা সংগঠন করব, আমার পড়ালেখার হ্যাম্পার হবে, এরকম না। যার মানসিকতা যদি থাকে, আমার যদি মানসিকতা থাকে যে মানুষকে উপকার করব, তাহলে অবশ্যই আমি অ্যাট এনি হাউ না খেয়েও সেই টাকা দিয়ে আমি মানুষকে উপকার করতে পারি। তাহলে মানুষকে উপকার করার জন্য আপনি এই সন্ধানী বা সংগঠনের যোগ আমার দিলেন? আগের থেকে, আমার 2009 সাল থেকে দেখা যায় মেডিকেলের প্রতি একটা আকর্ষণ ছিল। সেখান থেকে ভালো করে পড়াশোনা করা, তারপর আল্লাহর রহমতে চান্স পাওয়া, তারপরে ক্যাম্পাসে এসে সবসময় আমি মানে থাকতাম যে কোথায় গেলে মানুষের উপকার করা যায়, তারপর কীভাবে ক্যানুলা করা যায়, মানে তারপর স্যালাইন দেওয়া যায়, এগুলোর উপরে ইন্টারেস্ট ছিল বিশাল। তারপর একদিন ক্যাম্পাসে আসার পরে যে সিনিয়র ভাইরা তো একটা মিটিং ডেকে বলে যে এইখানে যাওয়া তোমরা, এটি। তারপর বললো যে বিভিন্ন সংগঠনের কথা বলে। আমার সবসময় ছিল যে সব সংগঠনে আমি গেছিলাম, যে যেখানে ভালো টেস্ট করে দেখি কোনটা ভালো আর কি। তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেছিলাম, দেখতেছিলাম যে কোনটা ভালো আর কি, কোনটায় মানুষের উপকার হয়। তারপর আস্তে আস্তে দেখা যায় যে সন্ধানী আমার ভালো লেগে গেল, তো এখানে সেটেল হয়ে গেলাম। এভাবে আমার গল্পটা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মিলনের কথা অনুযায়ী আসলে আমরা সংগঠন করি মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানব সেবার জন্য, দেশ সেবার জন্য। ঠিক সেই ব্রতটা নিয়েই সেই সন্ধানীতে যুক্ত হয়েছিল। মিলন, আপনি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে সিলেটে আসলেন, অনেক দূর, অনেক সাতক্ষীরা ওই যে দেশের দক্ষিণাঞ্চল এবং আমরা উত্তরাঞ্চলে। এখানে এসে এখানকার মানুষদের সাথে মিশে, এখানকার সংগঠনের সাথে যুক্ত হওয়া এবং মানুষের সাথে যে একটা ইন্টিমেসি, আপনি কি প্রবলেম ফিল করেন? আসলে এরকম কোনো প্রবলেম ফিল করি না। আর আমার আগের থেকে একটা উদ্দেশ্য ছিল যে কোনো সময়, মানে আমি ফার্স্ট চান্সেই সিলেটে চান্স পাইছিলাম, তো চাইলে আমি চিটাগাং বা রাজশাহীতে মাইগ্রেশন করে যাইতে পারতাম, বাট আমার ইচ্ছা হয়নি। সিলেটে এসে কেন জানি আমার ভালো লাগতেছে, ভালো লেগে গেছিলো আর কি। তারপরে এখানে সেটেল হয়েছিলাম আর কি। আচ্ছা মুশফিক ভাই, আপনি কোত্থেকে আসলেন? আমি প্রথমে ভর্তি হয়েছিলাম খুলনা মেডিকেল কলেজে। না, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। আমি ছোটবেলা থেকে ঢাকাতেই সেটেল, মিরপুরে আমাদের নিজেদের এখন তো বাসা সিলেটেই আছে। সেটেল নাকি? এখন সিলেটে আছে, আমার ওয়াইফের পোস্টিংও সিলেটেই। আচ্ছা, উনি বাংলাদেশ রেলওয়ে চিকিৎসক হিসেবে আছেন। বাহ, তাহলে বলা যায় সিলেট আপনার সেকেন্ড হোম নাকি? সেকেন্ড হোম, প্লাস হচ্ছে আমার শ্বশুর বাড়িও সিলেটে। আচ্ছা, তো আমি আপনার কাছে জানতে চাইবো, সন্ধানীতে কাজ করতে গিয়ে এমন কোনো গল্প কি আপনার মনে পড়ে যে খুব এখনো এই গল্পটা মনে হলে যে খুব মর্মস্পর্শী বা খুব টাচি? হ্যাঁ আছে। আসলে আমি যখন সিলেটে সন্ধানীর সাথে অ্যাক্টিভভাবেই ছিলাম, তখন আপনার বেশ কয়েকটা খারাপ অভিজ্ঞতাই বলতে পারেন, যে খারাপ অভিজ্ঞতা এই সেন্সে যে আমাদের সিলেটের যে প্রাক্তন ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের যে আমাদের হাই কমিশনার সাহেব ছিলেন, সিলেটে কিন্তু মাজারে কিন্তু বোম ব্লাস্ট হয়েছিল একবার। ওই সময়, হ্যাঁ আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। ওই সময় আমরা সবাই রেডি ছিলাম, আমাদের হসপিটালে আমরা যত ব্লাড লাগে আমরা ব্লাড সাপ্লাই করব, যত রোগী আসবে আমরা সবাইকে ব্লাড দেওয়ার চেষ্টা করবো। আমরা সারা রাত জেগে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, আমাদের পরিচিত ডোনার সবাইকে ফোন করেছি আমরা, যে এরকম ন্যাশনাল ক্রাইসিস, আমরা আপনাদের কাছ থেকে সহায়তা চাই। সারা বাংলাদেশে তখন একযোগে বোমা হামলা হয়েছিল। 21শে আগস্টে হয়েছিল এটা, না 21শে আগস্ট না, এটা সম্ভবত না আরেকটা ডেট ছিল, মানে ওখানে সারা বাংলাদেশ জুড়ে একটা সিরিজ বোমা হামলা হয়েছিল। ওইটাতে আমরা অত বেশি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ওই মাজারে যেটা বোম ব্লাস্ট হয়েছিল, আমরা সারা রাত জেগে আমরা সেই ব্লাডগুলো কালেকশন করে রেখেছিলাম। যখনই আসতো আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সব ব্লাড আমরা সরবরাহ করতে পেরেছিলাম। ব্লাডের ক্রাইসিসের জন্য কারো সমস্যা কাউকে পড়তে হয়নি। এটা ছিল আমার ওই সন্ধানীর ছাত্র জীবনে সন্ধানী করার সময় সবচেয়ে
মানে একটা মর্মস্পর্শী আচ্ছা, এই সন্ধানী শুধুই কি ব্লাড নিয়ে কাজ করে নাকি আর কোনো কাজ করে থাকে মিলন? ধন্যবাদ। হ্যাঁ, সন্ধানী শুধু মানে ব্লাড নিয়ে স্টার্ট হয়েছিল, তারপরে সন্ধানের দ্বিতীয় কাজ হলো মানে রক্তদান মরণোত্তর রক্তদান সম্পর্কে মানুষকে মানে চক্ষুদান আর কি, সরি, চক্ষুদানে মানুষ উদ্বুদ্ধ করা এবং কর্নিয়া সংগ্রহ করা, তারপর এটা হচ্ছে সংযোজন করা, তারপর হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করা, তারপর হচ্ছে দেখা যায় যে অসহায় যে মানুষ যারা হসপিটালে আসে তাদের কোনো টাকার নাই, তারপর গরিব মানুষ তাদেরকে আমরা অর্থ দিয়ে সাহায্য করি, তারপর ওষুধ দিয়ে সাহায্য করি। তারপর হচ্ছে দুর্গত এলাকায় যেখানে মানে স্বাস্থ্যসেবা একদম নাই, সেখানে আমরা দেখা যায় যে ওষুধ নিয়ে যাই এবং ডাক্তার নিয়ে যায়, দিয়ে হেল্প দিয়ে দেয় আর কি, তাদেরকে চিকিৎসা দেই। তারপর দেখা যায় যে শীতবস্ত্র বিতরণ করি। তারপর আরও আছে আমাদের কার্যক্রমের অংশ হিসেবে যে বৃক্ষরোপণ আর কি, এবং বিভিন্ন আরো অনেক কাজ, সমাজসেবা কাজ আপনারা করছেন। সন্ধানী তাহলে বোঝা যাচ্ছে যেটা এটা কি শুধুমাত্র মেডিকেল বেস অর্গানাইজেশন? এটা আমি বলি, এটা সন্ধানীর জন্মটা আসলে সেই 1977 সালে। আচ্ছা, অনেক আগে। ঢাকা মেডিকেল কলেজে 6 তরুণের হাত ধরে যেটা শুরু হয়েছিল আপনার ওই সময়। ওই সেশনের 77 সালে ছিলেন আমাদের ফাউন্ডারের মধ্যে ডক্টর মোশাররফ হোসেন, উনি সহ আরও কয়েকজন ছিলেন, ইদ্রিস আলী স্যার। এই মুহূর্তে সবার নামটা আমার মনে করতে পারছি না আমি। দেখলেন যে ওনার কোনো এক ফ্রেন্ড সকালবেলা নাস্তা না করে ক্লাস করতে চলে এসছেন, তখন 2টা বাজে। তখন এই জিনিস টাকার অভাবে নাস্তা করতে পারেন, এই জিনিসটা ওনাদেরকে খুব দাগ কেটেছিল যে আমার বন্ধু সবাই নাস্তা করে আসছে, ও নাস্তা করতে পারে না এই টাকার অভাবে। তো ওই 6 জন তরুণ তখন চিন্তা করলো যে কোনোভাবেই হোক আমার এই ফ্রেন্ডকে আমরা সহায়তা করব। 6 জন জন্য তারা 5 টাকা করে চাঁদা তুললো। 5 টাকা করে চাঁদা তুলে 30 টাকা চাঁদা উঠলো, যে 1 মাসের নাস্তার খরচ ওকে সবাই মিলে ওরা দিবে। তো তখন এই যে একটা মানসিকতা, মানুষের সেবা করার মানসিকতা, ওই সেবা করার মানসিকতা থেকে আসলে তারা এই সন্ধানী নামের সংগঠনটা তৈরি করলেন। এখন তো সব জায়গায় সারা দেশ এখন সরকারি সব কয়টা মেডিকেল কলেজে মোটামুটি সন্ধানীর ইউনিট আছে, বেসরকারি বেশ কিছু মেডিকেল কলেজ, সিলেটেও আছে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সন্ধানীর একটা ইউনিট। এরকম বেসরকারি অনেক জায়গাতে এখন সন্ধানীর তাদের বিস্তৃতি রয়েছে আর কি। প্রিয় দর্শক, শুনছিলাম সন্ধানীর গল্প। আসলেই মানুষের জন্য আমরা মানুষ বলে না, মানুষ মানুষের জন্য, ঠিক এই জায়গাটা থেকেই সারা বাংলাদেশে সন্ধানীর শত শত কর্মীরা, হাজার হাজার কর্মীরা আমরা বলতে পারি মানুষ সেবায় কাজ করে যাচ্ছে। এবং এরকম দুজন সন্ধানীর সাথে যুক্ত দুজন মানুষকে আমরা আজ বৃহস্পতিবারের সন্ধ্যায় পেয়েছি, আমরাও খুব লাকি ফিল করছি। যাই হোক, এখন আপনি চিকিৎসা সেবা দিচ্ছেন সিলেটের চিকিৎসা সেবার কি অবস্থা? এখানকার রোগীদের কি আপনারা ভালোভাবে সেবা দিতে পারছেন, বা সেই অনুযায়ী কি আমাদের ফ্যাসিলিটি আছে কিনা হাসপাতালগুলোতে? অনেক অভিযোগও আছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ টারশিয়ারি লেভেলের একটা হসপিটাল। এই হসপিটাল আসলে 500 বেডের হসপিটাল। আচ্ছা, এটা প্রত্যেক দিন এটাকে 500 বেড ইনিশিয়ালি ছিল, এটাকে বেড বাড়িয়ে 850 করা হয়েছিল। এখন 850 থেকে আমরা আরও বেড অ্যাডজাস্ট করে এটা 1100 বেড ক্যাপাসিটি হসপিটাল, কিন্তু প্রত্যেক দিন রোগী থাকে মিনিমাম 2,500 থেকে 3,000। আচ্ছা, অ্যাডমিটেড রোগী এত রোগীকে তাহলে মানে সিট কম, রোগী বেশি। আমরা দেখা যায় যে ফ্লোরে, বারান্দায়, এমনকি আপনার এখন লিফটের যে করিডোরটা, ওইখানেও আমাদের রোগীদেরকে রাখতে হয়, ব্যবস্থা করতে হয়। কারণ টারশিয়ারি লেভেলের হসপিটাল সিলেট বিভাগের মধ্যে শুধু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হসপিটালটাই। তো এই সীমিত রিসোর্সের মধ্যে আমরা যারা ডাক্তার আছি, মিড লেভেলের ডাক্তার, জুনিয়র ইন্টার্ন ডাক্তার, আমাদের সিনিয়র স্যার যারা আছেন, সাধ্যমতো চেষ্টা করছি আসলে। তারপরেও দেখা যায় যে অনেকের সেবা হয়তো মনোভূত হয় না। ধরেন একটা মেডিসিন ইউনিটে অথবা একটা সার্জারি ইউনিটে প্রত্যেক দিন অ্যাডমিশন হয়। মেডিসিন ইউনিটে অ্যাডমিশন হলে সাথে সাথে জুনিয়র ডাক্তাররা সেই রোগীগুলোকে রিসিভ করে ইমিডিয়েট সিনিয়র যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে জানিয়ে একটা চিকিৎসা শুরু করে দেন। তারপর সেই চিকিৎসা অনুযায়ী রোগীর চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম প্রয়োজনীয় ইনভেস্টিগেশন সব কিছু আমাদের হসপিটালে যেগুলো হয়, এখন তো একটা সুবিধা যে আমাদের হসপিটালে প্রচুর ইনভেস্টিগেশন হয়। এখন রোগী তো অনেক বেশি, সেই অনুযায়ী ডাক্তার কি আছে? ডাক্তার পোস্ট ফাঁকা আছে, কিন্তু আস্তে আস্তে যে আপনি জেনে খুব খুশি হবেন যে আমাদের সামনে 39তম বিসিএস, এই বিসিএসে প্রায় আরও 4,500 ডাক্তার, নতুন ডাক্তার
পদায়িত হবে, পদায়িত হলে হয়তো কিছুটা কমবে। এখন একটা সুবিধা কি, প্রত্যেক বছর এখন বিসিএস পরীক্ষা হওয়াতে প্রত্যেক বছরই আপনার ডাক্তার নিয়োগ হচ্ছে। আচ্ছা মুশফিক ভাই, এটা আসলে আমার একটু আমরা একটু বাইরে চলে যাচ্ছি, তবুও আমি একটা প্রশ্নটা আমার মাথায় হুট করে আসলো যে আমাদের ডাক্তাররা গ্রামে যেতে চান না, এরকম একটা অভিযোগও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তো দেখা যায় গ্রামের যারা রোগী তারা অনেক দূর থেকে অনেক অনেক সাফারিং, অনেক কষ্ট করে তারা কিন্তু শহরে আসে, দেখা যায় কি রোগ তখন আরো বেড়ে যায়। এই জায়গার ক্ষেত্রে আসলে এটার জন্য দায়ী কি আমাদের সরকার ব্যবস্থা? কি গ্রামের যে ফ্যাসিলিটি ডাক্তারদের দেওয়া দরকার সেটা দিতে পারছে না? আসলে এই যে চিকিৎসা সেবা, এটা আসলে একটা টিম লাগে আসলে। ডাক্তার দিয়ে শুধু যে আপনার চিকিৎসা কমপ্লিট হবে তা না, ডাক্তার থাকবে, নার্স থাকবে, প্রয়োজনীয় টেকনিশিয়ান থাকবে, ওয়ার্ড বয় থাকবে, আয়া থাকবে। এটা সমন্বয় হিসেবে একটা আউটকাম আমরা খুব ভালো একটা পাই। দেখা যায় যে কোনো একটাতে যদি আমাদের শর্টেজ হয়, সেক্ষেত্রে ওই সেবাটা দেওয়া আমাদের পক্ষে খুব কষ্ট হয়ে যায়। যেমন আপনার উপজেলার কথা বলেন, ডাক্তাররা থাকে না। হ্যাঁ, অনেক উপজেলাতেই আসলেই থাকে না। যেমন বিভিন্ন রিমোট উপজেলা যেগুলোতে, ওইখানে আপনার ডাক্তারদের থাকার জন্য প্রয়োজনীয় সংখ্যক আবাসন ব্যবস্থা নেই, অথবা আবাসন ব্যবস্থা টিমটা নাই। সেই টিমটা নাই। আশা করি আমাদের এই অনুষ্ঠান থেকেও আমরা যারা প্রশাসন বা কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ করব সেই ফ্যাসিলিটিটাতে যাতে দেওয়া হয়, কারণ আমরা মূলত মানুষের জন্যই তো, যারা চাকরি করছেন, চিকিৎসা সেবায় আছেন, মানুষের জন্যই তো তারা কাজ করছেন। তারা যদি সেই ফ্যাসিলিটিটা না পায় তাহলে তো আর হচ্ছে না, তাই না মুশফিক ভাই? আমরা আবার সন্ধানীতে ফিরে আসি। সন্ধানী কি কাজ করছে ইদানিংকার কর্মসূচিগুলো যদি আপনি আমার দর্শকদেরকে একটু বলতেন। সন্ধানী তো রেগুলার একটা কাজ থাকে, যে আছে ব্লাড ডোনেশনে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড সংগ্রহ করা এবং বিতরণ করা। আমি যদি আপনাকে একটু রক্তদান সম্পর্কে একটু যদি অ্যাড করি, আমাদের সন্ধানী হচ্ছে ওসমানী মেডিকেলের 2 তলায় 16 নম্বর ওয়ার্ডের পাশে আর কি, কার্ডিওলজির পাশে আর কি। এটা সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে, শুক্রবার ইনক্লুড শুক্র সব দিনই খোলা থাকে। তো এখানে মানুষ ব্লাড নিতে পারে এক্সচেঞ্জের মাধ্যমে। ধরেন আপনার ও পজিটিভ লাগবে বা একটা গ্রুপ লাগবে, আপনি একজনকে ডোনার নিয়ে গেলেন, তার কাছ থেকে আমরা 1 ব্যাগ নিলাম, আর আপনার যেটা লাগবে সেটা আমরা দিয়ে দিলাম। এইভাবে আমাদের এখানে এক্সচেঞ্জ সিস্টেম, বদলানো সিস্টেমের মাধ্যমে রক্ত দেওয়া হয়। তারপর দ্বিতীয় কার্যক্রম হিসেবে বিভিন্ন ভ্যাকসিনেশন, যেমন হেপাটাইটিস বি ভাইরাস টিকা দেওয়া হয়। তারপর হচ্ছে আমাদের এখানে নিউমোনিয়ার টিকা দেওয়া হয়, তারপর টিটেনাসের টিকা দেওয়া হয়, সব কিছুর টিকা দেওয়া হয়। তারপর থার্ড যদি বলি, আমাদের এখানে যে কাজটা হচ্ছে যে হসপিটালে যে গরিব রুগীগুলো আসে, ইনক্লুড হসপিটাল না বাইরের থেকে যদি কেউ আসে, এসে যদি মানে কোনো ভ্যালিড কস্ট নিয়ে যদি বলে যে আমার টাকা নাই, আমার একটু ওষুধ কিনে দেন, বা আমার এটার অপারেশন হবে, ইনস্ট্রুমেন্টগুলো কিনে দেন, আমরা দিয়ে দেবো। বাট অবশ্যই এখানে ভ্যালিড কস্ট থাকতে হবে। আমার কাছে মনে হয় যারা গ্রাম থেকে বিশেষভাবে আসে তারা অনেক সময় বুঝতে পারে না যে কোথায় যাব আমরা। রক্ত যখন ঝামেলা হয়, কার কাছে যাব, কোথায় রক্ত পাবো আমরা, আমার এ পজিটিভ ও পজিটিভ, ওরা কিন্তু এটা বুঝে না। আর অনেক সময় দেখা যায় কি আমরা একটুখানি আমাদের গ্রামের লোকদের মধ্যে পড়াশোনা কম জানা লোকও আছে, তারা মনে করে যে আমি মুসলমান, আমি হিন্দুর রক্ত নিব না। হ্যাঁ, তাই না? এরকম ঘটনাগুলোও কিন্তু ফেস হয়, তাই না? আপনার সন্ধানীতে কাজ করতে গিয়ে এরকম কোনো বিশেষ কোনো ঘটনার প্রবলেমের সমস্যা কি আপনি সম্মুখীন হয়েছেন? অনেক সময় তো অনেক সমস্যা পড়া যায়। তার আগে আমি একটু ওই বিষয়টা একটু ক্লিয়ার করতে চান? হ্যাঁ, ক্লিয়ার করি যে হচ্ছে আমাদের সন্ধানীতে হসপিটালে বিভিন্ন জায়গায় সন্ধানীর নাম্বার দেওয়া আছে এবং দেওয়া আছে, এবং হসপিটালে গিয়ে যদি বলা হয় যে সন্ধানী কোথায়, সবাই বলে দিবে। আচ্ছা। এবং দেখা যায় যে সন্ধানীটা মানুষের সবচেয়ে ব্লাড লাগে 2টা জায়গায়, একটা হচ্ছে সার্জারি ওয়ার্ডে আর হচ্ছে গাইনি ওয়ার্ডে। আমাদের সন্ধানীতে গাইনি ওয়ার্ডের একদম পাশে, আচ্ছা, লেবার ওয়ার্ড যেটা বলা হয়, ওর একদম পাশে আর কি। তো দেখা যায় প্রসূতির যেখানে ইমার্জেন্সি সেবা দেওয়া হয়। তো এখানে দেখা যায় যে আমাদের ওইখানে কেউ যদি 6টা থেকে 8টা, সে কিছুই জানে না, কোনো সমস্যা নেই, আমাদের ওইখানে গেলে তাকে বুঝাইয়ে রক্ত দেওয়া হয়। এখানে কোনো ধরনের হবে না আর কি, 2 নম্বরে বা 2 নম্বরে কিছু হবে না। আমি একটু সাপ্লিমেন্ট অবশ্যই, সেটা হচ্ছে যে আসলে সন্ধানী বিনিময় পদ্ধতিটাকে বেশি প্রেফার করে। কারণ হচ্ছে আমি যদি একটা বিনিময় একটা পাই, তাহলে আমি আরেকটা রোগীকে হেল্প করতে পারবো। এই জিনিসটা মোটিভেশন। আর সন্ধানীতে যদি অফিস বন্ধও থাকে তারপরেও ব্লাড নেওয়ার সিস্টেম আছে। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে ওটা দেওয়া থাকে, কেউ যোগাযোগ করলে যারা সন্ধানীর কনসার্ন যারা আছে তারা ক্লাসের ফাঁকে এসে তাদেরকে ব্লাড এক্সচেঞ্জ করে দেয়। অথবা এমনও আছে যে যখন খুব প্রয়োজন হচ্ছে, কোনো ডোনার নাই, ইমার্জেন্সি, এমনিতেও দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তবে আমরা সবসময় বেশিরভাগ সময় মোটিভেট করার চেষ্টা করি যে আপনারা এক্সচেঞ্জ বা বিনিময় পদ্ধতিতে দেন, তাহলে আপনার যেমন উপকৃত হবেন, আপনার রক্তটা আরেক রোগী পেয়ে আরেক রোগীও এরকম
উপকৃত হবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, এটা আমি মিলনের কাছেই করি, কারণ মিলন বর্তমানে অধ্যয়নরত আছে একটা মেডিকেল কলেজে। দেখা যায় কিছু হিডেন কিছু প্রবলেম আছে, যেমন পলিটিক্যাল সংগঠনগুলো, তারা চায় আমার সংগঠনের ছেলেমেয়েরা অন্য কোনো মানে পলিটিক্সই শুধু করবে, অন্য কোনো সামাজিক সংগঠনে তারা যুক্ত হতে পারবে না, তাহলে আমার কর্মী সংখ্যা কমে যাবে। এটা কিন্তু একটা হিডেন একটা, আমি বিভিন্ন ক্যাম্পাসে খোঁজ নিয়ে দেখেছি, এবং আমরা পত্রিকায় এখন দেখতেছি যে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো একটা ইফেক্ট করে ছেলে মেয়েদের উপর, যে অন্য সংগঠনে তুমি যেতে পারবে না, তুমি এই পলিটিক্সই করতে হবে, তোমাকে অন্য সামাজিক সংগঠনে যাওয়ার দরকার নেই। আপনি কি কোনোভাবে এটার দ্বারা ভিকটিম হয়েছেন কিনা? বা ধন্যবাদ ভাইয়া, মানে সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমি যদি মানে মানে ভালোভাবে বলি এটার অ্যান্সার, তাহলে এইভাবে বলতে হবে যে আছে না যে ক্যাম্পাসে আমাকে কেউ এরকমভাবে ডিস্টার্ব করে না, কারণ আছে, সবাই জানে যে রক্তের দরকার হলে আমার কাছে আসতেই হবে, সন্ধানীকে আসতে হবে। একমাত্র দেখা যায় যে সন্ধানেই আছে মানুষকে ভালোভাবে মানে রক্তটা সাপ্লাই দিচ্ছে ক্যাম্পাসে। এই জন্য অন্যান্য পলিটিক্যাল সমস্যা ওইভাবে নাই, বাট সবাই আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ আর কি। এই জন্য আমি অনেক খুশি। মানে আপনার ক্যাম্পাসে আপনি ঠিক আছেন? হ্যাঁ, মানে ওই যে কেউ মানে করতে চায় না জোর করে, যে দেখা যায় যে আমি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করলে এই সংগঠনটা অফ হয়ে যাবে, তাহলে তো মানুষ উপকার পাবে না। আছে না, সবার একটা তো মন আছে আর কি, সেই থেকে সবাই ওইভাবে ডিস্টার্ব করে না সন্ধানীকে। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমি যেহেতু আমিও ছিলাম ক্যাম্পাসে, এরকম আপনি যে কথাগুলো বললেন একটা কম বেশি সবাই ফেস করে। পরবর্তীতে যারা এই ধরনের অবস্থা ক্রিয়েট করতে চায় বা করে, পরবর্তীতে তারাই কিন্তু সন্ধানীর সবচেয়ে বড় ওয়েল উইশার হয়ে যায়। আচ্ছা, তারাও বিপদে পড়ে, অনেক সময় তাদের আত্মীয় রক্ত লাগতে পারে নাকি? লাগতে পারে। তারা এইটুকু রিয়েলাইজেশন করে যে এটা তো তাদের প্রতিপক্ষ না, তাদের সহযোগী, যে কোনো প্রয়োজনে তাদের সাথে আমাদের কমিউনিকেশন ভালো রাখবে। আপনি জানলে খুব খুশি হবেন, সিলেট মেডিকেল কলেজ ক্যাম্পাসে এর পূর্বে আমি যখন ভর্তি হয়েছিলাম তারও আগে পলিটিক্যাল মারামারিতে ওই সময়ের দুই পলিটিক্যাল পার্টির দুইটা লিডার মারা গিয়েছিল, তাদের এবং কয়েকজন আহত হয়েছিল। তাদের জন্য কিন্তু সন্ধানী, দুই গ্রুপের জন্যই সন্ধানী সারা দিন জেগে যত ব্লাড লাগে, যত ঔষধ লাগে সব কিছু সাপ্লাই করার চেষ্টা করেছে। এটাও একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে সন্ধানী তো কোনো পলিটিক্যাল পার্টি, কোনো মত, কোনো আদর্শ, কোনো নীতি এদিকে দেখে না। সন্ধানী দেখে মানবতা। সন্ধানী দেখবে মানবতা। আপনার যখন ব্লাড লাগবে, যখন ওষুধ লাগবে, এই যে সিচুয়েশনে সন্ধানী যাকেই ডেকেছে, সেটা যে দল মত হোক, তারা সবাই এগিয়ে এসেছে। আসলে এই জিনিসটা আমরা ওইভাবে ফেস করি না, সত্যি কথা বলতে যেটা। আচ্ছা মুশফিক ভাই, আপনি তো পড়াশোনা করেছেন, যখন আপনি পড়াশোনা করেছেন তারপরে চিকিৎসা সেবায় নিযুক্ত হচ্ছেন, মানুষের সেবা তো আপনি করছেনই। হ্যাঁ, তাহলে একটা মানুষের বা একটা ছাত্রের বা একটা তরুণের বা একটা তরুণীর তার সংগঠন করা কেন জরুরি? সে একাই তো মানব সেবা করতে পারে। না, আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন। মানব সেবা করতে পারে, এটা তো সবাই পারে, কারণ ডাক্তারি পেশাটাই কিন্তু আসলে মানব সেবার ব্রত নিয়ে সবাই আসে। বিভিন্ন পেশায় একাই মানব সেবা করা যায় না, করা যায়। এই ডাক্তারিতে বেশি হয় কেন? কারণ মানুষ খুব বিপদে পড়েই কিন্তু ডাক্তারের কাছে আসে। আচ্ছা, সিম্প্যাথি, এমপ্যাথি সবকিছুই কিন্তু তখন রোগীরা ওই ডাক্তারের কাছে বা ওই মানুষটার কাছে চায়। তাহলে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে একটা ছেলে, সে সারাদিন পড়াশোনা করে ডাক্তার হয়ে গেল, তার সন্ধানী করা কেন জরুরি? তার সংগঠন বা অন্যান্য সংগঠন করা কেন তার জরুরি? আমি এটা একটু বলি। সেটা হচ্ছে যে যখন একটা জুনিয়র একটা ক্যাম্পাসে আসে, বিভিন্নভাবে কালচারাল অর্গানাইজেশন আছে, তারপরে স্বেচ্ছা শ্রমের অর্গানাইজেশন আছে, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন আছে, বিভিন্নভাবে আছে, কিন্তু সন্ধানীতে আমার পেশার সাথে ম্যাচ করে এই জন্য যে আমি সরাসরি রোগীদেরকে সেবা করতে পারছি, ব্লাড দিয়ে হোক, মরণোত্তর চক্ষুদানের কর্নিয়া দেওয়ার মাধ্যমে হোক, ঔষধের মাধ্যমে হোক, আমরা কিন্তু সরাসরি করতে পারছি এটা। এই জন্য সংগঠনটা, আপনাকে প্রথমেই বলেছিলাম কি উদ্দেশ্য নিয়ে সেটা শুরু, মানব সেবা নিয়ে শুরু হয়েছিল। মানে সেবাটার জন্য একটা গ্রুপ দরকার, আপনি সেটাই তো বলতে চাচ্ছেন, যে একটা সেবাকে একা একা অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না। আমরা যখন সবাই মিলে এক থাকি তখন সেই কাজটা করা সোজা হয়। আর সংগঠন আমাদেরকে একতা শেখায়, লিডিং শেখায়, একসাথে কাজ করার মানসিকতা শেখায়, সেটাই তো বলতে চাচ্ছেন, তাই তো? আমি যেহেতু অ্যানেস্থেসিওলজিস্ট, আসলে একটা রোগী যখন অপারেশনের টেবিলে আসে তখন সে কি পরিমাণ অসহায় থাকে, অ্যানেস্থেসিওলজিস্টই সবার আগে দেখে, সার্জনের আগে। তারা মনে করে আমার জ্ঞানটা ফিরবে কিনা। তখন দেখা যায় যে তখন তাকে সুন্দরভাবে মোটিভেট করতে হয়, তাকে বলতে হয় যে এইভাবে করেন, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর অ্যানেস্থেসিয়ার কিন্তু করার সুযোগ নাই আপনার। আমি অ্যানেস্থেসিয়া দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ বসে গল্প করছি বা অন্য কিছু করছি, সেটার সুযোগ নাই। সবসময় আমার পেশেন্ট মনিটরিং করতে হয়।
কখন রোগী খারাপ হচ্ছে, এই যে একটা এটা কিন্তু আমি সন্ধানী থেকে শিখেছি। আমার অ্যানেস্থেসিয়াতে আসার পিছনেও এটা একটা কারণ হচ্ছে সন্ধানীতে প্রচুর ধৈর্য নিয়ে অনেক কিছু করতে হয়। মোটিভেশন যেটা, এটা কিন্তু মানুষকে মোটিভেশন করানোটা কিন্তু খুব কঠিন, সবচেয়ে কঠিন। আপনি একটু আমরা ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাই। মিলনের কাছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া তো ডাক্তার হয়ে গেলেন, এখানকার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি কি সিলেটেই থাকতে চান বা নাকি ডিগ্রি নিয়ে দেশের বাইরে চলে যাবেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত মানে বাইরে যাওয়ার ইচ্ছা নাই, বাট ঢাকাতে যাবো আর কি। ঢাকাতে সেটেল হওয়ার ইচ্ছা আছে। আমার ফ্যামিলি, আমার ভাইয়া ঢাকাতে থাকে, তো ইচ্ছা আছে ঢাকাতে যাবো আর কি। আর সিলেটে তো আসবে, সিলেট আসলেই ভালো লাগে আর কি। মিলন ভাই কি সিলেটেই কন্টিনিউ করবেন নাকি আপনার? আমি আসলে এখানেই পোস্ট গ্রাজুয়েশন করেছি আমি সিলেট মেডিকেল কলেজে, আমার নিজের ক্যাম্পাসেই, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটির আন্ডারে। সিলেটে হয়ে গেছে ইনসিডেন্টালি। আসলে আমি পোস্ট গ্রাজুয়েশনে 3টে ইউনিটের চয়েস দেওয়া যায়, যেভাবে চয়েস দেয় আমি সিলেট দিয়েছিলাম আমার সেকেন্ড হোম হিসেবে। তো সিলেটে হয়ে গিয়েছে। আর তাছাড়া আমার ওয়াইফ যেহেতু সিলেটেই পোস্টিং আছেন, আমাদের দুইজনের পোস্টিং সরকারি নিয়মও আছে এরকম যে গভর্নমেন্ট অফিসার দুইজন একই সাথে অথবা পাশাপাশি উপজেলাতে পোস্টিং হবে। সেই হিসেবে সিলেটেই বেশ কিছুদিন থাকা হবে ইনশাল্লাহ। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। সরকারি চাকরি, সরকার যদি অন্য কোথাও বদলি বা ট্রান্সফার করে দেয়, সেক্ষেত্রে তো আমাকে যেতেই হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম দুজন সংগঠকের কথা। একজন সাবেক সংগঠক যার এক্সপিরিয়েন্স উনি তার পেশাগত জীবনে কাজে লাগাচ্ছেন, এবং একজন বর্তমান সংগঠক যিনি ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি মানব সেবা করে যাচ্ছেন। আশা করি এই দুজন চিকিৎসক, একজন ভাবী চিকিৎসক, তাদের সেবায় আমাদের মানুষ, আমাদের পাশের মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের শহরের মানুষ সবাই উপকৃত হবে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান শেষ। আসলে সিলেট তো অন্যরকম একটা আউলিয়ার ভূমি। আসলে সিলেট খুব ভালো একটা জায়গা। আপনারা সবাই সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আসলে এই ভুল বোঝাবুঝিটা আশা করি একসময় কমে যাবে, কারণ আমরা যারা এখন মিড লেভেলের ডাক্তার আছি, যারা ইয়াং ডাক্তাররা যারা এই ক্যাম্পাসে ছিলাম, যারা অন্য ক্যাম্পাসে, তারা এখন অনেক মোটিভেটেড, রোগীদের প্রতি অনেক ডেডিকেটেড। আসলে আগে ডক্টরও কম ছিল, এখন ডক্টরের পরিমাণও বেশি। সেবা ইনশাল্লাহ আস্তে আস্তে মান উন্নত হবেই। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আশা করি আমাদের এই স্বাস্থ্য সেক্টরও অনেক ভালো করবে। মিলন, শেষ একটি লাইন, 2টি লাইন। হ্যাঁ, আমি 2টি লাইন বলবো। যে দর্শকদের এটা বলবো যে রক্ত, আপনারা এটাই জানেন, একটা মেসেজ নেন যে রক্ত কেনা বেচা হয় না, রক্ত এক্সচেঞ্জের মাধ্যমে নেওয়া সবচেয়ে ভালো। এবং রক্ত কেনা বেচা আইনত দণ্ডনীয় অপরাধ সরকারের। সো আপনাদের যখন যে কোনো সময় রক্ত অথবা যে কোনো হেল্প লাগে, আপনারা ওসমানী মেডিকেলের সন্ধানীতে আসবেন, আমরা সর্বোচ্চ দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, এখানেই শেষ হচ্ছে আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা। আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত প্রাণের সন্ধানীদের সাথেই থাকুন, মানব সেবায় থাকুন। শুভরাত্রি।